আমার সাথে এই মুহূর্তে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের প্রথম তারকা উইকেট কিপার ব্যাটার খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, আপনি রাজশাহীর সন্তান এবং রাজশাহীতে বিসিএল চলছে এই মুহূর্তে ওয়ানডে ফরম্যাটে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর টুর্নামেন্ট এবং আমি মনে করি যে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট ওয়ানডে টুর্নামেন্ট বিকজ এখানে খুব লিমিটেড টিম, 4টা টিম এবং এই 4টা টিমের এখানে ম্যাক্সিমাম মেজরিটি কিন্তু ন্যাশনাল টিম, এই টিমের প্লেয়াররা সব কিন্তু খেলছে। মানে ভবিষ্যৎ বাংলাদেশ টিমের প্লেয়ার এবং কারেন্ট বাংলাদেশ টিমের প্লেয়াররা খেলছেন। তো ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট এবং দুটা ভেন্যুতে খেলা হচ্ছে, বগুড়া এবং রাজশাহীতে। এই দুটা ভেন্যুই কিন্তু উইকেটগুলো চমৎকার উইকেট। আপনারা জানেন যে এটা তো একটা মানে আমরা অনেক আগে থেকে আমরা জানি এই দুটা মাঠের উইকেটে খুবই সুন্দর, অনেক বড় বড় রানে খেলা হয়। আজকে যেমন দেখবেন যে 323 রানে খেলা চলছে, 322 রান করেছে নর্থ, এবং সেটাও কিন্তু সুন্দরভাবে চেস করতে যাচ্ছে। 11 ওভারে 77। তো তার মানে সুপার ট্রু ব্যাটিং উইকেট। এখানে ব্যাটসম্যানদের জন্য আমি মনে করি আইডিয়াল একটা জায়গা, রান কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, প্লেয়ারদের ডেভেলপমেন্টের জন্য। যখন আপনি বড় বড় রান চেস করবেন, বড় বড় রান তৈরি করবেন, একজন প্লেয়ার সেঞ্চুরি করবে, তখন তার কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে যায়। তো সামনে পাকিস্তানের সাথে খেলা আছে বাংলাদেশের। আমি মনে করি যে এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশি প্লেয়ারদের জন্য অনেক বড় একটা কাজে লাগবে, যে বড় বড় ইনিংস খেলা যে এই প্রবণতা তৈরি হচ্ছে, এটা সামনে এই সিরিজে কিন্তু খুব কাজে লাগবে। বগুড়া এবং রাজশাহীর দর্শকরা খুব আমরা দর্শকের সাথে আমি কথা বলেছি, তারা খুব বেশি করে চাইছেন যে এখানে আন্তর্জাতিক ক্রিকেট না হোক, অন্তত বিপিএল এর মতো টুর্নামেন্টগুলো যেন ফেরে। আপনার কি মনে হয় ফেরানো সম্ভব কিনা? দেখেন, আমি আপনি ছোটো বলি এই যে বাংলাদেশের ভৌগোলিকভাবে আপনাকে দেখতে হবে যে প্রথমে আমরা কোন কোন জায়গায় আমাদের খেলাগুলোকে ছড়াতে হবে। আমাদের ক্রিকেটকে যদি জনপ্রিয় করতে চাই, ক্রিকেটকে যদি আপনি ভালোভাবে মার্কেটিং করতে চাই, তাহলে এর কোনো বিকল্প নাই যে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম খেলা। আপনি যদি দেখেন পার্শ্ববর্তী দেশ যদি দেখেন, সেখানেও কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা হয় সমস্ত খেলা। বাংলাদেশে যে কোনো ম্যাচ ধরেন যখনই ইন্ডিয়া টিম আসছে, হয়তো চিটাগাং হচ্ছে, প্রত্যেকটা ভেন্যুই সুন্দর আমাদের। ঢাকা ভেন্যু সুন্দর, চিটাগাং, সিলেট প্রত্যেকটা সুন্দর। তো এই 3টা ভেন্যুতে সব খেলা হয়। ইন্ডিয়া টিম আসছে যখন, তখন ইন্ডিয়া টিমের ওখানে খেলা হচ্ছে। অস্ট্রেলিয়া টিম আসলে ওখানে খেলছে। যখন আয়ারল্যান্ড খেলছে তখনও ওখানে খেলছে। তো ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা দেখার পরে কিন্তু আয়ারল্যান্ডের খেলার ভ্যালুটা কিন্তু মানুষ আর দেখছে না ওখানে, ফলে দর্শকও থাকছে না। তো আমার মনে হয় যে আপনি যদি একটু খেলাগুলোকে যদি ডাইভার্ট করে ফেলেন, যে আমাদের বাংলাদেশের ভৌগোলিকভাবে যদি দেখেন, বগুড়াতে স্টেডিয়াম আছে, স্ট্রাকচার আছে, রাজশাহীতে স্ট্রাকচার আছে, খুলনাতে আছে, বরিশালে আছে, যেসব জায়গায় স্ট্রাকচার আছে যেগুলো বিভাগীয় শহরে নাই, যেমন ময়মনসিংহ এবং রংপুর, সেগুলোকে প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে। বাট বাদবাকি যেগুলো বললাম আমি, সেগুলোকে কিন্তু যদি খেলা নেন, বিপিএলের খেলা যদি হোমে নেবে, রাজশাহীর খেলা যদি রাজশাহীতে হয়, ধরেন সাপোজ খুলনার খেলা যদি খুলনাতে হয়, বরিশালের খেলা যদি বরিশালে হয়, চিটাগাংয়ের খেলা চিটাগাং খেলবে, তাহলে দর্শকে আপনি মানে ইয়ে পাবেন না, এবং ফুল ক্রাউড পাবেন। আজকে দেখেন এই বিসিএল খেলা রোজার মধ্যে খেলা, আপনি দেখেন যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ছাতা নিয়ে আসছে, সারাদিন ওই গ্যালারির মধ্যে রোদে বসে থেকে, ছাতার মধ্যে দাঁড়িয়ে থেকে বসে থেকে খেলা দেখছে। বোঝা যায় যে কতখানি তারা ক্রিকেটকে ভালোবাসে। এই ধরনের খেলাকে সহজে দেখতে পায় না। তো আমি মনে করি যে এই ধরনের আমরা যদি ধরেন বিপিএলের মতো খেলা ক্যাটাগরি, এবং এমনকি ওয়ার্ল্ড ক্রিকেটে যারা ক্যাটাগরি আছে, যেমন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তাদেরকে আপনি হয়তো চিটাগাং, ঢাকা, সিলেটে আপনি ভেন্যুগুলোতে খেলা দিলেন তাদের ম্যাচগুলো। আপনি বাদবাকি টিম যেগুলো আছে, হয়তো শ্রীলঙ্কা, আফগানিস্তান, এমনকি পাকিস্তানও আছে আমার কাছে মনে হয় খুবই ভালো সম্পর্ক বাংলাদেশের সাথে। তো আপনি যদি এই টিমগুলোকে যদি আপনি নিয়ে আস্তে আস্তে করে যদি রাজশাহী, বগুড়া, খুলনা, বরিশাল, এইসব জায়গাগুলোতে আস্তে আস্তে ডাইভার্ট করে নিয়ে আসতে যান, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবেন যে জনপ্রিয়তা ক্রিকেট অন্য জায়গায় যাবে, এবং বিপিএলের হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম করা যায়। চমৎকার জায়গা, খুব সুন্দর এনভায়রনমেন্ট। দেখেন রাজশাহী এত বিউটিফুল একটা মাঠ, শুধু অল্প কিছু জায়গায় স্ট্রাকচার, এত বিশাল একটা স্ট্রাকচার আছে, হোটেল আছে, শুধুমাত্র কয়েকটা জিনিসের অলরেডি শুধুমাত্র ফাইন টিউন করা, তাহলেই কিন্তু সম্ভব এখানে খেলা। আপনি তো গ্রাউন্ডস কমিটিতে আছেন বর্তমানে, এ নিয়ে কি কাজ করছেন বা ভবিষ্যতের সামনের কি পরিকল্পনাগুলো সাজাচ্ছেন? দেন আমরা আমরা বিসিবি যেটা করতে পারি আজ গ্রাউন্ডস কমিটির পক্ষ থেকে, যে মাঠের ডেভেলপমেন্টগুলো করতে পারি। আপনি যদি দেখেন যে আমাদের একটা এই বছরের প্রথম দিকে আমি বলবো যে আরও 1-1.5 মাস আগে আমি একটা পরিকল্পনা দিয়েছিলাম যে অনেকগুলো 137টা মতো উইকেট বানাবো গোটা বাংলাদেশে, প্রত্যেকটা যেই সব মাঠগুলো বেসিক্যালি বিসিবি যেগুলো লুক আফটার করে, সেই সব মাঠগুলোতে। বিকজ আজ থেকে 10 বছর আগে এত বেশি খেলা ছিল না, মেয়েদের তেমন বেশি খেলা ছিল না, আন্ডার 14-16 তেমন বেশি খেলা ছিল না। এখন কিন্তু অনেক বেশি পরিমাণ খেলা বেড়ে গেছে। তো তার জন্য প্রত্যেকটা হাবে বেশি পরিমাণ উইকেট বাড়ানো, ফ্যাসিলিটি ডেভেলপ করা, সাথে আমাদের যেটা প্ল্যান আছে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, তারপরে ডিস্ট্রিক্ট পর্যায়ে ফেজে আছে, সেই ডিস্ট্রিক্ট ফেজে আমরা কিন্তু অনেক উইকেট বানাবো, মাঠ বানাবো। কিন্তু সাথে আমার কাছে সমন্বয় এরিয়া দরকার আছে, যে স্টেডিয়ামের যে গ্যালারির যে আদার সাপোর্টগুলো, সেগুলোকে কিন্তু আমার মনে হয় যে জাতীয় ক্রীড়া পরিষদ, আমাদের স্পোর্টস জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে হবে, যেন কী করে মাঠ এবং মাঠের বাইরে যে জায়গাটা আছে সেটা একসাথে যেন সমন্বয়ের মাধ্যমে যেন খেলাগুলো ডেভেলপ করা যায়। রাজশাহীকে বলা হয় আমের শহর বা রেশম কাপড়ের শহর। কিন্তু রাজশাহীকে কোনোভাবে ক্রিকেটের শহর বলা যায় কিনা? এখান থেকে তো অনেক ক্রিকেটার উঠে আসছে এবং আপনিও তো একাডেমি করে কাজ করে যাচ্ছেন এই ক্রিকেটের উন্নয়নে।
দেখেন রাজশাহী আমার মনে হয় যে বিউটিফুল সিটি। আমার কাছে মনে হয় যদি আপনি যারা এখানে আসবেন তারা অনেকেই হয়তো অনুভব করে গেছেন। যারা বাইরে থেকে আসেন, রাজশাহীর বাইরে থেকে যারা আসেন, বিদেশ থেকে যারা আসেন, বিউটিফুল গ্রিন সিটি, অনেক পিসফুল। এখানে মানুষ শান্তিপ্রিয় মানুষ। দেখবেন যে ঠিক দুপুরবেলায় ১টার দিকে দেখবেন যে ম্যাক্সিমাম দোকান সব বন্ধ। ৩টা পর্যন্ত হয়তো দোকান বন্ধ। বাসা থেকে খাওয়া দাওয়া করে একটু ঘুম টুম দিয়ে তারপরে আবার ৪টার সময় এসে মানুষ দোকান খুলবে। তো খুব মানে হ্যাপিলি লাইফ লিড করে। হ্যাপিলি লাইফ লিড করে, পরিষ্কার পরিচ্ছন্ন। একটু শহরে একটু ১০-১৫ মিনিট বাইরে গেলে দেখবেন শুধু গ্রিন আর গ্রিন, এগ্রিকালচার এরিয়া। আমি মনে করি রাজশাহী এবং খুব শুধু রেশমের জন্য রাজশাহী বিখ্যাত আমি তাই বলব না। রেশমের সাথে আমি বলব যে এখানে শিক্ষানগরী। শিক্ষানগরীর সাথে সাথে কিন্তু একটা ভালো একটা জিনিস আছে যে লাস্ট কয়েক বছর আমি বলব যে লাস্ট ধরেন ১৮-২০ বছর ধরে আমি বলব যে আমার প্লেয়িং লাইফ থেকে আমি বলব যে রাজশাহী একটা সুন্দর প্লেয়িং জোন ইয়াংদের জন্য। এখানে প্রচুর পরিমাণ স্টুডেন্টস আছে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল, রুয়েট, তারপরে অন্যান্য আদার্স কলেজগুলো আছে। লাখ লাখ স্টুডেন্ট আছে যারা বিভিন্ন ছোটো ছোটো শহরগুলো থেকে সবাই কিন্তু এখানে আসে। একটা হচ্ছে পড়তে আসে, আর একটা হচ্ছে ক্রিকেট প্র্যাকটিস করতে আসে। এখানে প্রচুর একাডেমি আছে। প্রায় ১০-১২টা একাডেমি আছে, যে একাডেমিগুলো খুবই ভালো। তারা চিন্তা করে রাজশাহীতে আমি যদি ভর্তি হতে পারি তাহলে আমি পড়ালেখাও করতে পারবো, সাথে প্র্যাকটিসও করতে পারবো। তো এই বোথ পারপাসে কিন্তু এখানে আসে। এবং প্রচুর মাঠ আছে, দেখবেন চারিদিকে মাঠ, বিভিন্ন জায়গায় খেলা চলছে, খেলছে। তো এনভায়রনমেন্টটা খুব সুন্দর। এবং আমি মনে করি রাজশাহীর প্রতি তো স্পোর্টস মিনিস্ট্রি এবং সরকারের আলাদা মনোযোগ দেওয়া উচিত। ক্রিকেট বোর্ড তো মনোযোগ দেবে অবশ্যই, আশা করি। আমরা থাকছি, এখন আছি। মনোযোগ দেওয়া বলতে বোঝাচ্ছে যে এটা একটা ইয়াং সিটি। এখানে যত বেশি আপনি স্পোর্টসের এনভায়রনমেন্টগুলো রাখবেন, নট অনলি ক্রিকেট, আপনি ফুটবল রাখতে পারবেন, আদার স্পোর্টসগুলো রাখবেন, যত বেশি এখানে আপনি আমি বলবো যে কমপ্লেক্সের মতো বানাবেন, তাহলে এই ইয়াং যুবকরা পড়ালেখার সাথে দেখা গেলো খেলাধুলার দিকে ডাইভার্ট হয়ে ভালো সমাজ গড়ে তুলবে। ২০০৩ সালের পর বাংলাদেশ আবার অস্ট্রেলিয়া যাচ্ছে টেস্ট খেলতে। তো এই এতদিন পর, এতদিনের অপেক্ষা, এই ব্যাপারটা আসলে কেমন লাগছে আপনার কাছে? না, হয়তো কোনো কারণে ক্যালেন্ডার ওয়াইজ হয়তো পড়ে নাই। বাট আমি মনে করি যে বাংলাদেশের নেক্সট সিরিজ আছে পাকিস্তানের সাথে প্রথমেই এই মার্চ মাসেই। তারপরে আবার অস্ট্রেলিয়ার সাথেও খেলা আছে। আ আমি মনে করি যে আমাদের অনেকদিন পর খেলা যদিও। তারপরে আসলে হয়তো ক্যালেন্ডারে হয়তো তাদের শিডিউল থাকে না। বাংলাদেশ ক্যালেন্ডার মিলে না, মানে যেটা আছে সেইটা তো খুবই ইম্পর্টেন্ট যে আপনি যে বায়োল্যাটারাল সিরিজগুলো খেলার জন্য। আমি হোপ যে ডে বাই ডে বাংলাদেশ টিম ইমপ্রুভ করুক। এই যে আজকে যে ম্যাচগুলো দেখছেন বিসিএল, আমার মনে হয় যে খুবই ভালো একটা ম্যাচ হচ্ছে, খুবই ভালো টুর্নামেন্ট হচ্ছে। তার খেলোয়াড়দের যেমন ইমপ্রুভ করতে হবে, আমাদের প্ল্যানিংগুলো ইমপ্রুভ করতে হবে, তাহলে দেখবেন যে ভালো ক্রিকেট খেলবে। সাকিবকে নিয়ে শুধু একটা প্রশ্ন করতে চাই। সাকিবকে বিসিবি ফেরানোর যে উদ্যোগটা নিয়েছে, অনেক ক্রিকেট সমালোচক বলছেন এই যে বিসিবির বর্তমানে যে ভঙ্গুর অবস্থা বা তাদের দুর্বলতা ঢাকতে এই মুহূর্তে তারা সাকিব ইস্যুটাকে সামনে নিয়ে আসছে। আপনার কাছে এই ব্যাপারটাকে কি মনে হয়? না, আমি আমার ব্যক্তিগত মতামত বলতে পারি যে দেখেন, আমার ব্যক্তিগত মতামতটা হচ্ছে যে অ্যাজ এ প্লেয়ার সাকিব জাতীয় দলের খেলোয়াড় ছিলেন এবং খুব ভালো পারফরমেন্স ছিলেন। বাংলাদেশের যদি বিদেশে যদি চিন্তা করেন যে ক্রিকেটকে যদি ব্র্যান্ড হিসেবে দেখেন, তাহলে এই ব্র্যান্ডটার সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে সাকিব। যে মানে বাংলাদেশ যেমন একটা ব্র্যান্ড, তার সাথে সাথে সাকিব একটা একটা ব্র্যান্ড। তো গোটা ওয়ার্ল্ডে যদি আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড সব জায়গায় যান, ম্যাক্সিমাম যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা সাকিবকেই চিনেন। তো আমার মনে হয় যে একটা মানুষ মাত্রই ভুল হতে পারে প্লেয়িং লাইফে, সে হয়তো প্লেয়িং ন্যাশনাল টিমে খেলা অবস্থায় সে রাজনীতি করেছে। আমি সবসময় বলি যে এটা এখনও বলি, সবসময় বলি যে ন্যাশনাল টিমে খেলা অবস্থায় রাজনীতির সাথে না জড়ানোই ভালো। আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন, বাংলাদেশকে একটা ফ্ল্যাগ আপনি ক্যারি করছেন, তখন কিন্তু আপনি যখন দল করেন তখন তখন দেখা গেলো যে একই দল, একই দেশের দুটা মানুষ ভাগাভাগি আছে। আপনি আপনার রিটায়ারমেন্ট আপনার যা ইচ্ছা করেন, আপনার যা ইচ্ছা, আপনার অধিকার আছে, মানে এখনও অধিকার আছে, আপনি প্লেয়িং টাইমেও আপনি করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে না করাই ভালো। ন্যাশনাল টিমে যখন রিপ্রেজেন্ট করবেন, দেশের ফ্ল্যাগ যখন ক্যারি করবেন, তখন আপনি রাজনীতি না করে আপনার রিটায়ারমেন্ট, আপনি অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনি দেশ বিদেশ দেখেছেন, দুনিয়া দেখেছেন, মানুষ দেখেছেন, আপনি যা ইচ্ছা রাজনীতি করেন, যে কোনো দল করতে পারেন। আপনি ভালো মানুষের যদি দল করেন তো প্রবলেম কোথায়? আপনি যদি ভালো চিন্তা ভাবনা থাকে, দেশকে সার্ভিস দিতে চান, আপনার রিটায়ারমেন্ট খেলাধুলা শেষ করে আপনি মনে করছেন যে আমি বাংলাদেশকে আরও অন্যান্যভাবে কন্ট্রিবিউট করবো, প্রবলেমটা কোথায়? কিন্তু আমি মনে করি যে যে ভুলটা হয়তো সে করেছে, সেই ভুলটাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখে তাকে যদি প্রপার একটা সুন্দর সম্মান দেওয়া যায়, যে ন্যাশনাল টিমে হয়ে সে যদি খেলে যদি রিটায়ারমেন্টে যেতে পারে, অ্যাজ এ প্লেয়ার আমার কাছে মনে হয় যে আমিও খুব গর্বিত হতাম, খুব খুশি হতাম যে একটা প্লেয়ারকে খুব সুন্দর সম্মাননা দিয়েছে। বিকজ আলটিমেটলি সম্মান দেওয়া তো মালিক হচ্ছে উপরওয়ালা, বাট অ্যাজ এ পার্সন, মানে মানুষ হিসেবে আমরা তাকে একটা সম্মান দিতে পারতাম। ক্লেমন একাডেমি নিয়ে একটু প্রশ্ন করতে চাই। একাডেমিটি মানে কি অবস্থায় এখন আছে? কতজন স্টুডেন্ট এবং কিভাবে চলছে? সবকিছু মিলে কত জাতীয় দলে আসার মতো কতজন প্লেয়ার আছে?
আমাদের এই একাডেমিটা আসলে অনেক বছর হয়ে গেছে, ধরেন প্রায় 17-18 বছর হয়ে গেছে। যখন আমি খেলতাম তখনই আর কি শুরু করেছিলাম একাডেমি, যে বিকল্প প্লেয়ার তৈরি করার জন্য। আমরা তখন খুবই ভালো খেলছি। আমরা ভালো খেলতে খেলতে চিন্তা করছি যে আমাদের পরে পিছনে যদি আমরা চলে যাই রিটায়ারমেন্টের পরে, তাহলে তো প্লেয়ার আসবে কি আসবে না, হারা যেতে পারে। তো কালচার তৈরি করা, ক্রিকেটের কালচার তৈরি করার জন্য এই একাডেমি তৈরি করা। এবং আমরা খুবই হ্যাপি আমাদের ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি থেকে। আপনি যদি দেখেন যে নাজমুল হোসেন শান্ত, তার বয়স তখন 12 ছিল, একদম ছোট আসতো। তো 12 বছর থেকে সে এখন হয়তো বাংলাদেশ টিমে খেলছে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়েছে, বাংলাদেশ টিমকে ক্যারি করছে, রিপ্রেজেন্ট করছে। তারপরে আসলো শরীফুল, পেস বোলার বাঁহাতি। প্রথমে দিনাজপুর ওখানে ছিল, দিনাজপুর একাডেমি থেকে, তারপর আবার রাজশাহীতে এসে এখানে 4-5 বছর ছিল। সেও বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করছে। নাহিদ রানা আসছে তারপর পরে। আবার সামনে মেহরাব অহিন আছে, আপকামিং প্লেয়ার, সেও ভালো প্রতিভাবান খেলোয়াড়। আমরা হ্যাপি। আমাদের প্রায় এখানে অনেক 200-250 প্লেয়ার, 300 মতো প্লেয়ার এরকম আপ অ্যান্ড ডাউন থাকে, ইন অ্যান্ড আউট হয়। খুবই সুন্দর এনভায়রনমেন্ট। আমরা চাই যে সমাজে আমাদের খেলোয়াড়রা, প্লেয়াররা এখান থেকে প্লেয়ার হিসেবে মানুষ হোক। সাথে যদি সবাই তো আর খেলোয়াড় হবে না, সাথে যে একটা এনভায়রনমেন্ট থাকে, এই এনভায়রনমেন্টে দেখা গেলো যে প্র্যাকটিসের মাধ্যমে দেখা গেলো যে সে বিকালবেলা হোক সকালবেলায় প্র্যাকটিসের মাধ্যমে, পড়ালেখার মাধ্যমে সে সুস্থ থাকবে, সুন্দর জীবনটা যেন করে, একটা পুরো প্রকৃত মানুষ হয়ে যেন উঠতে পারে। ধন্যবাদ পাইলট ভাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, রাজশাহী।